শুরুতেই আমরা এক র এজেন্টকে দেখি যে একজন মানুষকে এনকাউন্টার করছে, কিন্তু এখানে প্রশ্ন কে এই লোকটি যাকে র এজেন্টরা এনকাউন্টার করছে আর কেনই বা করছে। এই কথা জানতে হলে আমাদের কয়েক মাস আগে ফিরে যেতে হবে। দেখি প্রসাদ নামে একজন লোক খাজা সাহেব নামে এক ডিটেকটিভের কাছে এসেছে। সে তার ছেলে খোঁজ নেওয়ার জন্য। সেখানে সে বলে তার ছেলে বাবলু অর্থাৎ জ্যাক্স তার সবথেকে বড় প্রবলেম। তিনি এখনও পর্যন্ত এটা বুঝতে পারেনি তার ছেলে কি হবে আর সে কী বা করতে যায়। তিনি তার ছেলের পছন্দ মতো কখনো ক্রিকেট, কখনো ফুটবল, কখনো হকি কোচের কাছে নিয়ে গেছে যাতে তার ছেলে সেই খেলা শিখতে পারে, এবং তার মতো তিনি সেলে গ্রাউন্ডের কাছে তার বাড়ি শিফট করেছে সুবিধার জন্য। কিন্তু সেই ছেলে সব জায়গাতেই ফেল হয়েছে। কোচেরা একটাই বলেছে এর দ্বারা কিছু হবে না। ডিটেকটিভ জিজ্ঞাসা করে, পড়াশোনা পুরো করেছো তো? উত্তরে প্রসাদবাবু জানায় ইঞ্জিনিয়ারিং টপ করেছে। সে জবও পেয়েছিল, কিন্তু সে ইন্টারভিউয়ে একটা হাফ প্যান্ট, গেঞ্জি আর চপ্পল পরে গিয়েছিল। আবার বাবু সেখানে গিয়ে ইন্টারভিউ অফিসারদের ইন্টারভিউ নিতে থাকে। সে তার কি পছন্দ অপছন্দ বলতে থাকে, যার কারণে ইন্টারভিউ অফিসাররা তাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেয়। এরপর আমরা দেখি তার বাবা ঘুমিয়ে কাঁদতে থাকে, এবং জ্যাক এখানে বলে যে সে তুড়ি মেরে জব জোগাড় করে দিতে পারবে। কিন্তু এখানে প্রসাদবাবু জানতে পারে না তার ছেলে কি জব করবে। সেটা জানার জন্য সে এই ডিটেকটিভের কাছে এসেছে এবং বলে এটা জানার জন্য তার ছেলে কি করছে তাতে সে অনেক টাকা খরচা করতে রাজি। ডিটেকটিভ বলে সকল তথ্য জোগাড় করে সে তার ছেলে কি করছে এটা নিয়ে সে তাকে জানিয়ে দেবে। এদিকে দেখি জ্যাক নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যেন কিছু একটা তথ্য জোগাড় করছে। এরপর জ্যাক সেই সকল তথ্য নিয়ে একটা ইন্টারভিউ যায়। সেখানে আমরা জানতে পারি জ্যাক এক র এজেন্ট হওয়ার জন্য এই সকল তথ্য জোগাড় করছিল এবং র অফিসারদের সামনে সকল তথ্য তুলে ধরে। অফিসাররা তার মধ্যে এই সকল খুফিয়া দেখে আশ্চর্য হয় আর বলে তোমাকে র এজেন্ট করা হবে এবং তার জন্য তোমাকে পরে জানানো হবে। তারপর জ্যাক বাড়ি ফিরে আসে, দেখে তার বাবা কাজের মেয়েকে দিয়ে একটি দড়ি সুসাইড করার জন্য চেক করছে। কিন্তু এখানে ওই কাজের মেয়ে লক্ষ্মীর গলায় দড়ি আটকে যায়। সে শুনতে পায় তারা চিৎকার করছে বা চেঁচামেচি করছে, তাই সে সেখানে দৌড়ে যায়। এবং সেখানে যাওয়ার পর তাদের বাবা ছেলের মধ্যে একটা কমেডি সিচুয়েশন তৈরি হয়, যেটা দেখলে তোমরা অবশ্যই খুশি হবে। এরপর দেখি আমরা সেই ডিটেকটিভদের যারা তিনজন মিলে জ্যাকের পিছু নিচ্ছিল, কিন্তু জ্যাক সে একজন র এজেন্টের ব্রেন্ড, সে বুঝতে পারে তার কেউ পিছু নিচ্ছে এবং 10 মিনিটের মধ্যেই তাদের ধরে ফেলে। এতে ডিটেকটিভ ম্যাডাম আফসানা রেগে যায় এবং বলে একদিন না একদিন তার ভান্ডার তারা সবার সামনে খুলে দেবে। এরপর আমরা তার বন্ধু রাজকুমারকে দেখি যে একজন পুলিশ অফিসার। জ্যাক জানায় যে পুলিশ স্টেশনের বাইরে রাজকুমারকে আসতে বলে। তারা দুজন 10 দিনের জন্য বাইরে যাবে। রাজকুমার আর জ্যাক যখন একটা কফি শপের মধ্যে বসে কফি খাচ্ছিল, জ্যাক তখন রাজকুমারকে একটা ভিডিও দেখিয়ে বলে এ একজন লোন উল্ফ অর্থাৎ মাওবাদী দলের সদস্য। জ্যাক বুঝতে পারে কিছু একটা গন্ডগোল এখানে আছে। এর মধ্যে তারা তাকে ফলো করতে থাকে আর জ্যাক ওই মাওবাদী মানিব্যাগে একটি লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে তারা বুঝতে পারে ওই মাওবাদী কোথায় যাচ্ছে কি করছে, এ সকল নজর তারা যেন রাখতে পারে। এরপর তারা দুজনে এটা আলোচনা করতে থাকে যে এই মাওবাদী দলের মেইন হেড কে। এইদিকে দেখি আতাউল রহমান নামে একজন মাওবাদীকে নিয়ে র এজেন্টরা আলোচনা করছে। তারা বলে যে আরব সাগরে একটি জাহাজের মধ্যে তারা 4টি কন্টেনার পেয়েছে, যার মধ্যে অনেক ওয়েপেন্স আছে, যা 4টি শহরের মধ্যে লুকানো আছে। ইন্টেলিজেন্স মতানুসারে এই কন্টেনারের সাথে 4 জন মাওবাদীও লুকিয়ে আছে আর তারা হাতে নাতে তাকে ধরতে চায়। এদিকে জ্যাক সেও মাওবাদী পিছন করতে থাকে আর ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে কাল 10টার সময় 4 মিনারে কিছু একটা হতে চলেছে, তাই তার জন্য রাজুকে সেখানে আসতে বলে। পরের দিন দেখি দিল্লির 4 মিনারের উপর থেকে কেউ যেন দূরবীন দিয়ে 4 সাইড নজর রাখছে, আর সেখানে মনোজ স্যার তার র এজেন্ট গ্রুপ নিয়ে সেখানে হাজির হয়েছে। উনি তার মতো করে 4 সাইড নজর রাখছে, জালও পিছিয়ে, এবং তিনি গাড়ির ভিতর থেকে 4 সাইড দেখছে। আর সেখানেও রাজু এবং জ্যাক এসে হাজির হয়। তারা দুজন সেই
লোন উল মাওবাদীর পিছন করতে থাকে। কিন্তু সেখানে ডিটেকটিভ আফসানা যখন দেখে যে জ্যাক লোন মাওবাদীর পিছন নিয়ে ঘুরছে, তখন সেই মাওবাদীকে গিয়ে বলে তোমার কেউ পিছু নিচ্ছে। আর এটা শুনে সেই মাওবাদী সেখান থেকে পালাতে থাকে। এদিকে জ্যাক ও রাজু তাকে ধরে মারতে থাকে, বল তোদের প্ল্যান কি আর কে এখানে তোকে আসতে বলেছে। তখনই